রাতে দেখছিলাম। আচ্ছা, ডিএনএ নিয়ে আগের দিন বলেছিলাম। ডিএনএ এর কথা বলা হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিএনএ অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল। অলরেডি আমাদের প্রুভ হয়ে গেছে যে ডিএনএ আমাদের জিন বস্তু, ঠিক আছে। জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ডিএনএ কে রিপ্রেজেন্ট করা হচ্ছে, বংশগতির ধারক এবং বাহক হিসেবে। পরবর্তী ক্ষেত্রে আমরা জিন কনসেপ্ট আরো ডিটেইলসে পড়ব, কোথায় অবস্থিত, ডিএনএ এর উপর অবস্থিত, ঠিক আছে। এইবার ডিএনএ নিয়ে কিছু কথা বলতে হবে অবশ্যই। ডিএনএ এর গঠনটা মোটামুটি এইরকম একটা স্ট্রাকচার দেখার চেষ্টা করব। ডিএনএ এর গঠনটাকে দেখলে দেখব 5 প্রাইম, এদিকে 3 প্রাইম, এদিকে 3 প্রাইম, এদিকে 5 প্রাইম, ঠিক আছে। এই রকম স্ট্রাকচার ডিএনএ এর মধ্যে পাওয়া যাবে। এই রকম স্ট্রাকচার বলতে হলে ওই আসবে না, ঠিক আছে। ভাই ঘুম থেকে উঠবে এখন। আচ্ছা, এইবার এই রকম একটা স্ট্রাকচার মোটামুটি ওয়াটসন ক্রিকের মডেল ডিএনএ আমরা পেয়ে গেছি। এইবার ডিএনএ সবসময় হচ্ছে অ্যান্টি প্যারালালে আছে, মানে অ্যান্টি ডিরেকশনে। একটা স্ট্র্যান্ডের যদি একদিকে 5 প্রাইম থাকে, একদিকে 3 প্রাইম থাকে, আর একটা স্ট্র্যান্ডের একদিকে 3 প্রাইম থাকে, আরেকদিকে 5 প্রাইম থাকে। এটা মোটামুটি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে। অ্যান্টি প্যারালাল কেননা মাঝখানে হাইড্রোজেন বন্ডগুলো করতে হবে, কেননা এর সাথে ডাবল বন্ড টি কে মতো করতে হবে, কারণ এখানে কে থাকলে এখানে পি থাকবে। এখানে যদি আমি জি কে রাখি, তার অপোজিটে আমাকে তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে সি কে দিতে হবে। এই কনসেপ্ট আমাদের ভালোভাবে ক্লিয়ার। এটি মানে এটির পরে আবার এটি থাকতে পারে না, এটির পরে না ওরকম কোনো নিয়ম নেই। পর পাঁচটা এ থাকতে পারে, পর পাঁচটা জি থাকতে পারে, ওরকম কোনো নিয়ম নেই, ঠিক আছে। কিন্তু আমি জাস্ট বলার জন্য বলছি যে এ থাকলে তার অপোজিটে ডি থাকতে হবে, এটা তোমাকে মেনে চলতে হবে। জি থাকলে তার অপোজিটে সি থাকতে হবে। এইবার বিজ্ঞানী চার নানোমিটার, হ্যাঁ 2 নানোমিটার, 2 না, এই ব্যাসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম, হ্যাঁ 20 অ্যাংস্ট্রম 2 ন্যানোমিটার, ঠিক আছে, মাঝখানের যে ব্যাসটা। কিন্তু আমি বলেছিলাম একটা কমপ্লিট পাকের মধ্যে, একটা ওয়ান কমপ্লিট টার্ন, ওর মধ্যে 10টা বেস পেয়ার আছে। এটা তোমাকে একটু বুঝে রাখতেই হবে। একটা কমপ্লিট টার্ন, তার মধ্যে 10টা বেস পেয়ার আছে এবং তার দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, 34 অ্যাংস্ট্রম। একটা কমপ্লিট টার্নের মধ্যে কটা বেস পেয়ার থাকবে? 10 বেস পেয়ার থাকবে। বেস পেয়ার মানে এই যে এটা বিপি বলতে পারো, অনেক সময় বিপি বলবে, ঘবরাবা না, একই জিনিস, বেস পেয়ার। এইবার 10টা বিপি আছে 34 অ্যাংস্ট্রম, তাহলে একটা বিপি থেকে আরেকটা বিপি এই ডিসটেন্স, এইটা হচ্ছে 10 দিয়ে ভাগ করে দিলে 3.4 অ্যাংস্ট্রম হবে। এইবার তোমাকে এই নিয়ে যদি কোনো অঙ্ক টাইপের দেয় যে এতটা ডিএনএ দৈর্ঘ্য আছে, এর মধ্যে কতগুলো বেস পেয়ার থাকবে, কি থাকবে, আলটিমেটলি 3.4 করে প্রত্যেকটা ডিসটেন্স মনে রাখবে, ওকে। আচ্ছা, কিন্তু আমি যেটা চারগাপ ইকুইভ্যালেন্স ল যেটা, সেটা বলার চেষ্টা করছি। চারগাপের নীতি, চারগাপ কি বলেছিলেন? এই ডিএনএ এর উপর বেস করে চারগাপ বলেছিলেন যে একটা ডিএনএ তে যেখানে যেখানে অ্যাডেনিন থাকবে তার অপোজিটে থাইমিন থাকবে, যেখানে যেখানে গুয়ানিন থাকবে তার অপোজিটে সাইটোসিন থাকবে। এটা তো কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এইবার তাহলে একটা ডিএনএ তে যে পরিমাণ পিউরিন থাকবে সেই পরিমাণই পিরিমিডিন থাকবে। একটা ডিএনএ তে যে পরিমাণ পিউরিন থাকবে সেই পরিমাণ পিরিমিডিন থাকবে। এবার তুমি বলো পিউরিন গ্রুপে কে কে আছে? এ আর জি আছে। এ জি হচ্ছে পিউরিন গ্রুপে আছে, এরা হচ্ছে পিউরিন গ্রুপে আছে, পিউরিন গ্রুপে আছে। আর সি আর টি ইউরাসিলও বটে, কিন্তু আমি তো ডিএনএ নিয়ে আলোচনা করছি, ডিএনএ আলোচনা করছি, এজন্য সি আর টি হচ্ছে পিরিমিডিন গ্রুপে আছে, পাইরামিডিনও বলে অনেকে, পিরিমিডিন, ঠিক আছে, এই গ্রুপে আছে। এইবার তুমি বলবা এটা তাহলে কেমন সূত্রটা দাঁড়াবে? চারগাপ ইকুইভ্যালেন্স ল ওয়াইজ আমার সূত্রটা দাঁড়াবে হচ্ছে, A প্লাস জি মানে টোটাল পিউরিন বাই টোটাল পিরিমিডিন, বাই টোটাল পিরিমিডিন ইকুয়াল টু 1। এই লটা মুখস্থ করে নেবে একদম, কারণ পরীক্ষা হলে না তোমাকে বোকা বানাবে, বলবে কি বলতো চারগাপের নীতি কোনটা ঠিক, a প্লাস টি এরকম যদি লিখে দেয় না, তোমার চোখে ধাঁধিয়ে যাবে, a প্লাস টি জি প্লাস সি ইকুয়াল টু 1 এরকম, তখন তোমার মনে হবে কোনটা সঠিক, ঠিক আছে। কিন্তু তুমি মনে রাখবা টোটাল পিউরিন গ্রুপে কি আছে, আমি আগেই বললাম এজি পিউরিন, আর সিজি হচ্ছে পিরিমিডিন। তাহলে পিউরিন গ্রুপে কি আছে? এজি। টোটাল পিউরিন বাই টোটাল পিরিমিডিন ইকুয়াল টু 1। টোটাল পিউরিন
বাই টোটাল পিরিমিডিন ইকুয়াল টু 1। এটা দিয়ে আবার পরে আমরা বেস রেশিও বের করব, তারপরে আলোচনা করব বেস রেশিও। কিন্তু আমরা আলোচনা করছি চার গ্রাফের বেস ইকুইভ্যালেন্স ল। সেখানে বলা হয়েছে যে একটা ডিএনএ তে যে পরিমাণে পিউরিন থাকে সেই পরিমাণেই পিরিমিডিন থাকে, ঠিক আছে? টোটাল পিউরিন বাই টোটাল পিরিমিডিন ইকুয়াল টু 1। এইবার যদি আমরা একটা প্রবলেম করার চেষ্টা করি, দেখি কেমন হয়। আমি কি বললাম যে ধরো আমি বলে দিলাম যে একটা ডিএনএ তে 22% অ্যাডেনিন আছে। এই ভালো করে, একটা ডিএনএ তে 22% অ্যাডেনিন আছে। এইবার তোমাকে বলা হলো বলো তো ওই ডিএনএটাতে কত পার্সেন্ট সাইটোসিন থাকবে, কত পার্সেন্ট থাইমিন থাকবে, এগুলো তোমাকে বের করতে হবে। এবার সবার আগে আমার সুন্দর নিয়ম হচ্ছে যে আমি তো এটা জেনেই গেছি যে যেখানে যেখানে এ থাকবে তার অপোজিটে টি থাকবে, এটা তো বাস্তব সত্যি কথা। তাহলে 22% যদি এ থাকে তাহলে 22% অলরেডি টি থাকবে, এটা তো আমার ক্লিয়ার কনসেপ্ট, ঠিক আছে? 22% এ আছে, তো 22% কি থাকবে? টি থাকবে। এবার বাকি রইলো কত? বাকি রইলো 100 থেকে বাদ দিতে হবে 44, এই যে 22 + 22 56। কিন্তু 56 এর মধ্যে সবই তো আর গুয়ানিন আর সাইট মানে শুধু সাইটোসিন থাকবে না, গুয়ানিনও থাকবে। তাহলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, 28% গুয়ানিন এবং সাইটোসিন। খুব ইজি উপায়। সবচেয়ে সোজা টেকনিক হচ্ছে তুমি আগে যেটা আছে তার অপোজিটটা বের করো। 22% এ আছে, আচ্ছা আমি যদি বলতাম 22% জি আছে, তাহলে নিশ্চয়ই তুমি 22% সি কে আগে বের করতাম, অপোজিটটা আগে বের করে নেবে, তারপরে 100 থেকে বিয়োগ করে এটা করে দেবে। আর না হলে আরেকটা শর্টকাট মেথড বলে দিই, কিচ্ছু করতে হবে না। যদি অপোজিটটা বলে তাহলে তো ওটাই হবে, আর যদি অন্যটা বলে 50 থেকে ওটা বিয়োগ করে দেবা, 50 থেকে ওটা বিয়োগ করে দেবা, তাহলে ইজিলি বেরিয়ে যাবে। মানে এটা সোজা কাটা, মানে নিচের ক্ষেত্রে এগুলো টেকনিক খাটাতে হবে, কারণ ওই সময় সময় পাওয়া যাবে না, ফাটাফাট করে আমাদের বের করতে হবে। নিচে তুমি যদি বলে এত পার্সেন্ট এ আছে, কত পার্সেন্ট টি থাকবে, তুমি ইজিলি অপোজিটটা করে দেবে, অপোজিট। আর যদি বলে মানে অন্যটা, যে অ্যাডেনিনের সাথে গুয়ানিনের সম্পর্ক নেই, তখন তোমাকে কি করতে হবে? 50 থেকে বিয়োগ করে দিতে হবে। আর না হলে তুমি এইভাবে করতে করতে আসবে। ক্লিয়ার হলো কনসেপ্টটা? এটা হচ্ছে চার গ্রাফ বেস ইকুইভ্যালেন্স ল, ঠিক আছে? চার গ্রাফের নীতি ওয়াইজ এটা বলা আছে একটা ডিএনএ তে টোটাল পিউরিন এবং টোটাল পিরিমিডিন, টোটাল পিউরিন বাই টোটাল পিরিমিডিন ইকুয়াল টু 1। এটা তোমাকে মুখস্থ করে রাখতে হবে, পরীক্ষায় দেয় চার গ্রাফের নীতিতে কোনটা সঠিক তখন তোমাকে এইটাতে রাইট মানতে হবে, ঠিক আছে? a plus g by c plus t equal to 1, ঠিক আছে? এটা তো অলরেডি আমরা বুঝে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, এই নিয়ে প্রবলেম আমরা পরে করব, আছে আমার অঙ্ক কিছু, ওগুলো পরে আমরা আসবো। আচ্ছা, এইবার ডিএনএ কিছু নিয়ম কানুন কিছু জেনে নিতে হবে। মোটামুটি ডিএনএ এর গঠনের থেকে দেখা গেছে যে আমরা সেন্ট্রাল ডগমার কথাও আগে আলোচনা করেছিলাম। সেন্ট্রাল ডগমা সবসময় মনে রাখবা, ডিএনএ থেকে রেপ্লিকেশন বলে একটা প্রসিডিওর আছে। ডিএনএ থেকে রেপ্লিকেশন প্রসিডিওরের মাধ্যমে ডিএনএ থেকে ডিএনএ বানানো হয়। ডিএনএ থেকে ডিএনএ বানানোর যে প্রসিডিওর তাকে বলা হয় রেপ্লিকেশন। এবার ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেসটাকে আমরা বলে থাকি অটো ক্যাটালাইসিস। অটো মানে নিজের মতো জিনিস থেকে নিজের মতো করে জিনিস বানাচ্ছি। যদি ডিএনএ থেকে ডিএনএ বানাই সেই প্রসেসটাকে আমি কি বলবো? অটো ক্যাটালাইসিস। অটো ক্যাটালাইসিস। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেসটাকে আমরা বলি অটো ক্যাটালাইসিস। কিন্তু যদি তুমি ডিএনএ থেকে কোনো সময় ট্রান্সক্রিপশন বলে একটা প্রসেস আছে, ট্রান্সক্রিপশন বলে প্রসেসের মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ বানাও, তখন তাকে বলবো হেটেরো অটো ক্যাটালাইসিস, হেটেরো ক্যাটালাইসিস, ঠিক আছে? আর আরএনএ থেকে পরবর্তীতে একটা প্রোটিনও তৈরি হতে পারে, ঠিক আছে? তো আমাদের আপাতত মনে রাখতে হবে অটো ক্যাটালাইসিস এবং হেটেরো ক্যাটালাইসিস, এই দুটো কনসেপ্ট একটু মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, যে ডিএনএ থেকে ডিএনএ অথবা ডিএনএ থেকে আরএনএ বানানোর প্রসেসটা হেটেরো হলে বুঝতে পারছো। তুমি বলবা ডিএনএ আর আরএনএ একটু তো ডিফারেন্স আছে, ঠিক আছে? কারণ ডিএনএ স্ট্রাকচারের মধ্যে ওই নিউক্লিওটাইডে প্রবলেম আসবে, এর মধ্যে ইউরাসিল থাকে না, এর মধ্যে
মধ্যে আবার এটা ব্যাকটেরিয়া পাস করে এটাও করে রয়েছে হ্যাঁ ব্যাকটেরিয়া পাস ব্যাকটেরিয়া অনেকেই কথা আমাদেরও তো হয় আমাদের মনে না ডিএনএ থেকে আমরা আরএনএ বানাই না আমরা তো ডিএনএ থেকে আরএনএ বানাই আমাদের কাছে এত কাটে আমরা তো বোধহয় আরএনএ থেকে ডিএনএ বানাই না তাই আমরা আমরা ওটা তো RNA রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যাদের আছে ওটা এইচএল ভাইরাস ওটা তো বলছি আমরা তো আরএনএ থেকে ডিএনএ বানাই না 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 আমরা ডিএনএ থেকে আরএনএ বানাই RNA বানাই। আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ ঠিক আছে আচ্ছা আরেকটা কথা বলে রাখি ডিন্যাচুরেশন আর রিন্যাচুরেশন বলে দুটো একটা কনসেপ্ট আছে খুব পরীক্ষা আসে ডিন্যাচুরেশন বাংলায় আমরা বলি কি পুনর্মিলন কি বলে ওটাকে পৃথকীভবন আর পুনর্মিলন ঠিক আছে তোমরা জাস্ট মনে রাখো ডিন্যাচুরেশন এবং রিন্যাচুরেশন এই দুটো কনসেপ্ট এবার এই জায়গাটা কি যদি কোনো একটা ডিএনএ আছে ধরো একটা ডিএনএ আছে একে তুমি হিট করছো একটা টেম্পারেচারে মানে নিয়ে তাকে হিট করছো এবার হিট করতে 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 মোটামুটি একটা টেম্পারেচার 90 থেকে 98 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে যদি নিয়ে যাও দেখা যাবে যদি ম্যাক্সিমাম হাই টেম্পারেচার হয়ে যায় ঠিক আছে মোটামুটি টেম্পারেচারটা এখানে একটা বাফার দ্রবণ নিতে হবে নিয়ে ওকে 90 থেকে 90 উত্তপ্ত করতে হবে ঠিক আছে অথবা খুব হাইলি ক্ষারীয় দ্রবণ দিতে হবে হাইলি ক্ষারীয় দ্রবণ দিতে হবে অথবা উত্তপ্ত করতে হবে এই দুটো কন্ডিশনকে যদি তুমি মেনটেন করতে পারো তাহলে দেখা যাবে ডিএনএ এই দুটো স্ট্র্যান্ড মাঝখানে হাইড্রোজেন বন্ড ভেঙে এরকম খুলে যাবে মানে সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে যাবে কি বললাম আমি আবার বলছি মাঝখান থেকে কিন্তু ব্রেক করবে না যদি আরো টেম্পারেচার ইনক্রিজ করে যাও তুমি একটা তাহলে প্রচুর টেম্পারেচার বাড়িয়ে ফেলছো 100-150 করে ফেলছো তখন কিন্তু ডিএনএ কিন্তু ফ্র্যাগমেন্টেশন হয়ে যাবে আর ফ্র্যাগমেন্টেশন যদি ডিএনএ হয়ে যায় তাহলে কিন্তু ডিএনএটা আর তৈরি করা মুশকিল আছে ঠিক আছে কিন্তু মাঝখানে যদি এই হাইড্রোজেন বন্ড ভেঙে যায় এই যে মাঝখানে যে হাইড্রোজেন বন্ডগুলো ছিল এগুলো একটা সুনির্দিষ্ট টেম্পারেচারে যদি বাফার দ্রবণে রেখে উত্তপ্ত করা হয় অথবা ক্ষারীয় দ্রবণ হাইলি ক্ষারীয় দ্রবণে দিয়ে ওটাকে ট্রিটমেন্ট দেওয়া হয় তখন দেখা যাবে ওর মাঝখানে হাইড্রোজেন বন্ডগুলো ব্রেক করে যাবে আর ও দ্বিতন্ত্রী থেকে একতন্ত্রী হয়ে যাবে এই ঘটনাটাকে আমরা কি বলি বাংলায় বলে পৃথকীভবন আর ইংলিশে বলে ডিন্যাচুরেশন ঠিক আছে বা পৃথকীভবন কিন্তু তুমি যদি আবার টেম্পারেচারটাকে একটু ডিক্রিজ করো টেম্পারেচারটাকে যদি একটু ডিক্রিজ করানোর চেষ্টা করো টেম্পারেচারটা কমানোর চেষ্টা করছো তখন ওই ঘটনাটা কি হবে আবার নিজেদের মতো না হাইড্রোজেন বন্ড তৈরি করে ফেলবে আবার এই আগের মতো অবস্থায় ও ফিরে আসবে এই ঘটনাটাকে আমরা বলে থাকি রিন্যাচুরেশন কি করে হবে ওটা মানে তুমি প্রথমে হিট করলাম বা হাইলি ক্ষারীয় দ্রবণে দিলাম কি হলো মাঝখানে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে ও দ্বিতন্ত্রী থেকে একতন্ত্রী হয়ে গেল ডিন্যাচুরেশন হয়ে গেল কিন্তু তুমি আবার টেম্পারেচারটাকে কমাতে শুরু করে দিয়েছো বা ক্ষারীয় দ্রবণটাকে কমাতে শুরু করে দিয়েছো তাহলে কি হবে তোমার মানে পিএইচটাকে ঘাটাতে শুরু করে দিয়েছো পিএইচটা কমছে তখন ও আবার নিজেদের মধ্যে আবার জুড়ে যাবে নিজের মধ্যে আবার একটা জুড়ে যাওয়ার প্রবণতা দেখাবে তখন ওই ঘটনাটাকে আমরা বলতে রিন্যাচুরেশন মানে পুনরায় মানে পুনর্মিলন আবার হয়ে গেল ওদের মধ্যে ঠিক আছে এই নিয়ে অনেক আলোচনা পরবর্তী ক্ষেত্রে হয় মেল্টিং টেম্পারেচার বের করতে হয় কিন্তু এখন আর ডিটেলসে আমি যাচ্ছি না আর দুটো কেমিক্যালের নাম বলে রাখি ইউরিয়া আর ফর্মামাইট এই দুটো নাম একটু মনে রেখে দিও ইউরিয়া আর ফর্মামাইট এই দুটো জিনিস দিলেও অনেক সময় ফর্মামাইট এই দুটো দিলে মানে অনেক সময় ওই ডিন্যাচুরেশন হয়ে যায় ঠিক আছে ইউরিয়া এবং ফর্মামাইট দিলে এটা ডিন্যাচুরেশন হয়ে যাবে ঠিক আছে তো এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে যে ডিন্যাচুরেশন এবং রিন্যাচুরেশন পরীক্ষা কিন্তু খুব আসে আর অনেক সময় দেখা যায় যে একতন্ত্রী হলে ইউভি শোষণ করার প্রবণতা বেড়ে যায় তার মানে কি অনেক সময় ইউভি টেস্টের দ্বারা তুমি বুঝতে পারবা যে ডিন্যাচুরেশন হয়েছে কিনা যদি দেখো দ্বিতন্ত্রী ডিএনএ থাকে তাহলে কিন্তু ইউভিটা কম শোষণ করবে আর একতন্ত্রী অবস্থায় থাকলে ইউভিটা বেশি শোষণ করবে যখন ইউভি বেশি শোষণ করবে তখন বুঝে যাবা যে ডিন্যাচুরেশন কন্ডিশনে চলে এসেছে মানে ডিন্যাচুরেশন হয়েছে আর যদি ইউভি কম শোষণ করে আলট্রাভায়োলেট কম শোষণ করে তখন বুঝবো ডিন্যাচুরেশন ক্লিয়ার চলছে ভিডিওটা দিয়ে যদি মোটামুটি ডিএনএ ধর্মগুলো এগুলো কিছু কিছু আমাদের জেনে রাখতে হবে কয়েকটা ধর্ম আমি বললাম এবার তুমি ডিএনএ প্রকারভেদ যদি করো
এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ, ডি ডিএনএ, জেড ডিএনএ, এরকম ডিএনএ প্রকারভেদ আছে। ঠিক আছে, এ বি সি ডি ইও আছে, ই ডিএনএ আর জেড ডিএনএ। এত ডিএনএ আমার প্রকারভেদ করার দরকার নেই। মনে রাখবা আমাদের নরমাল ডিএনএ যেটা আমরা সচরাচর ডিএনএ বলতে সেটা হচ্ছে বি ডিএনএ। ঠিক আছে, এটা এই সবগুলো ডিএনএ হচ্ছে দক্ষিণাবর্তী, মানে দক্ষিণা মানে কি ডান দিকে আবর্ত করে ঘুরে। আর এক্সেপশনাল খালি এই ডিএনএর নামটা একটু মনে রেখে দিও, জেড ডিএনএ হচ্ছে বামাবর্তী, বামাবর্তী মানে বাম দিকে আবর্ত। আর এটা সবই এগুলো দক্ষিণাবর্তী, দক্ষিণ মানে কি ডান দিকে, দক্ষিণ দিক। ওকে, ডানে টার্ন নেয়, আর এগুলো একটা বামে বামে টার্ন নেয় জেড ডিএনএ। আর কিছু মনে রাখার দরকার নেই। আর নরমাল ডিএনএ, এই বি ডিএনএ, এটা সম্বন্ধে আমি এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম সেগুলো তো অলরেডি আমি জেনেই গেছি যে বি ডিএনএ নরমাল যে ডিএনএ পার্সেন্টেজের মডেলে এই ডিএনএটা আমরা পাবো। ঠিক আছে, এটা মোটামুটি একটু জাস্ট জেনে রাখতে হবে। কিন্তু আমাদের আলোচনার বিষয় আজকে মেইনলি হবে আরএনএ নিয়ে। ঠিক আছে, আর ডিএনএ সম্বন্ধে মোটামুটি আমরা জেনে গেছি। এবার আরএনএ কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে হবে। বাট আরএনএ এর কনসেপ্টটা ক্লিয়ার করতে গেলে মোটামুটি আমাদের কনসেপ্ট ক্লিয়ারই আছে। এই দেখো, এই এটা কি, এটা হচ্ছে একটা পেন্টোজ শর্করা। এই পেন্টোজ শর্করার এটা 1 নম্বর 2 3 4 এদিকে 5। ঠিক আছে, এই জায়গাটায় এইচ ওএইচ আমি বলেছিলাম। এবার তুমি শুধু তাকাবা 2 নম্বর পজিশনের দিকে। এই 2 নম্বর পজিশনের দিকে যদি থাকে এইচ ওএইচ, তাহলে বুঝবা এটা রাইবোজ শর্করা, রাইবোজ শর্করা। কিন্তু যদি এই পজিশনে ওটা না থাকে তখন বুঝবা এটা ডিঅক্সি রাইবোজ শর্করা, ডিঅক্সি রাইবোজ শর্করা। এই 2 নম্বর পজিশন থেকে আমাকে চিনতে হবে ডিএনএ না আরএনএ, কার নিউক্লিওটাইড আছে। এবার তুমি যদি দেখো এখানে এইচ এইচ আছে তাহলে বুঝে আবার ডিঅক্সি, অক্সিজেন নেই মানে ডিঅক্সিজেন বেরিয়ে গেছে, ডিঅক্সি। আর যদি দেখো এখানে ওএইচ আছে তাহলে সঙ্গে সঙ্গে তুমি আরএনএ এর কথাই চিন্তা করবা। ঠিক আছে, এটা হচ্ছে রাইবোজ শর্করা। আর এই পজিশনে আমি কি বলেছিলাম, N2 বেস থাকবে, N2 বেস থাকবে। এইবার তোমাকে আমি কি বলেছিলাম, N2 বেসের মধ্যে অ্যাডেনিন থাকতেই পারে, গুয়ানিন থাকতেই পারে, সাইটোসিন থাকতেই পারে, কিন্তু থাইমিন থাকবে, থাইমিন থাকবে না। তার পরিবর্তে কি থাকবে, ইউরাসিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু ইউরাসিল থাকবে। আরএনএ এর ক্ষেত্রে নরমালি থাইমিন থাকবে না। কি থাকবে, ইউরাসিল থাকবে। তাহলে তুমি বলবা এখানে পিউরিন গ্রুপে কে কে আছে, এ আর জি আছে পিউরিন গ্রুপে, এটা তো কোনো সমস্যাই নেই, এজি, এজি পিউরিন। আর প্রিমেডিন গ্রুপে কে আছে, সি আর ইও, সি ইও, এটা হচ্ছে প্রিমেডিন গ্রুপে আছে। কার পরিবর্তে, আইমিনের পরিবর্তে। এবার যদি বাই চান্স ওরা নিজেদের মধ্যে বন্ডিং করে, করতেই পারে, অনেক সময় বন্ডিং করে নিজেদের মধ্যে, তাহলে বন্ডিংটা হবে এর সাথে ইউ এর বন্ডিং। আগে কি হচ্ছে, এর সাথে টি, এটিজিসি, এটিজিসি মুখস্থ করে রাখো, এটিজিসি, এটিজিসি, এ ডাবল বন্ড ইউ হবে আর জি ডাবল বন্ড হয়ে গেল না, গেল না। এই কেসের উপর বেস করেই আমি আরএনএ কে ফর্ম করা। এইবার তুমি বলবা যে একটা আরএনএ কিভাবে বানাবো, বানাবো কোনো ব্যাপারই না। আমি নরমাল বলেছিলাম যে এইদিকে 5 প্রাইম পি থাকবে, একই কেস। আমি ডিএনএ বানানোর জন্য একটা সুতোকে যেভাবে ডেভেলপ করেছিলাম সেইভাবেই পরপর পরপর নিউক্লিওটাইডগুলোকে একটা সাথে যুক্ত করতে, একটা সাথে যুক্ত এইরকম একটা সুতো ডেভেলপমেন্ট হবে। এরকম একটা সুতো ডেভেলপমেন্ট হবে, পরপর নিউক্লিওটাইড জুড়ছি। কিন্তু বারবার বলছি একটাই কথা, পরপর নিউক্লিওটাইডের মাঝখানে ফসফোডাইএস্টার বন্ড থাকে, ফসফোডাইএস্টার বন্ড। এবার এই প্রান্তর নাম হবে 5 প্রাইম পি, এই প্রান্তর নাম কি হবে, 3 প্রাইম ওএইচ। কিন্তু এটা একটাই স্ট্র্যান্ড থাকবে, এটা কি হবে, একটাই স্ট্র্যান্ড থাকবে, একটাই স্ট্র্যান্ড থাকবে। এটা আরএনএ, দুটো স্ট্র্যান্ডের আমার দরকার নেই। পৃথিবীতে একটা স্ট্র্যান্ড, এক তন্ত্রী, সবসময় জানি আরএনএ সবসময় এক তন্ত্রী বিশিষ্ট হয়। এবার এক তন্ত্রী আরএনএ তৈরি হলো। এবার এক তন্ত্রী আরএনএ এখান থেকে এবার পরবর্তী ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই জায়গাগুলোতে একটু বেশি হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল থাকবে, থাইমিন থাকবে না। আমরা বলছি ইউ থাকবে, টি টি মানে থাকবে না, ক্লিয়ার। এইবার
ক্লাসিফিকেশন অফ আরএনএ। আচ্ছা, আরএনএ কে যদি আমি খুব সিম্পলি দুটো ভাগে ভাগ করি, আগে মেইন দুটো ভাগ, একটা হচ্ছে জেনেটিক আরএনএ, জেনেটিক আরএনএ, আর একটা হচ্ছে নন জেনেটিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু একটু ভালো করে এই জায়গাগুলো কিন্তু একটু দেখতে হবে। আরএনএ নরমালি দুটো টাইপের মেইন ডিএনএ, একটা হচ্ছে জেনেটিক আরএনএ, একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। এবার জেনেটিক আরএনএ বলতে কাদেরকে আমি মিন করব? জেনেটিক আরএনএ হচ্ছে যে সমস্ত আরএনএ গুলো জিন বস্তু বিয়ার করে, মানে যাদের ক্ষেত্রে আমাদের যেমন জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ, আমরা জিন বস্তু বিয়ার করি নরমালি ডিএনএ দ্বারা, কিন্তু আমরা অন্য কাজ কিছু প্রোটিন তৈরি, রাইবোসোম তৈরি, এর জন্য আমরা অনেক সময় কি করি? অন্য আরএনএ ব্যবহার করি। কিন্তু আমরা কিন্তু জিন বিয়ার করার জন্য, বংশগতির ধারক এবং বাহক যে জিন, সেটা বিয়ার করার জন্য আরএনএ কে সিলেক্ট করি, আমরা ডিএনএ কে সিলেক্ট করি। কিন্তু কিছু কিছু ভাইরাস আছে, তুমি যদি আমি বলি ভাইরয়েড, ভাইরুসয়েড, এইচআইভি ভাইরাস, এই যে আমাদের করোনা ভাইরাস, এদের কি এরা সব জেনেটিক আরএনএ, কারণ ওদের জেনেটিক ম্যাটেরিয়াল নেই আরএনএ, ওদের ডিএনএ আছে নাকি? ডিএনএ যদি এইচআইভি ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপশন করে ডিএনএ বানাতে পারে, কিন্তু প্রধান জিন বস্তু কে বিয়ার করছে? তাহলে এই জায়গায় তুমি যদি এক্সাম্পল চাইও, তুমি ভাইরয়েডের নামটা লিখবা, ভাইরয়েড, এগুলো হচ্ছে শুধুমাত্র আরএনএ, শুধুমাত্র আরএনএ, আরএনএ দিয়ে ওরা জিন বস্তু বিয়ার করে। অথবা এইচআইভি ভাইরাসের কথা বললাম, করোনা ভাইরাসের কথা বললাম, এগুলো কিন্তু জেনেটিক আরএনএর মধ্যে বললাম। নরমালি বেসিক কনসেপ্ট হচ্ছে কিছু না, জিন বিয়ার করছে, বংশগতির ধারক বাহক হিসেবে যদি বিয়ার করে কিছু, ওটাই জেনেটিক আরএনএ। কিন্তু তুমি বলবা তাহলে এটা হচ্ছে, এটা অনেক সময় আরএনএ এই জাতীয় কাজ করা ছাড়া অন্য কোনো কাজের সাথে যদি রেসপন্সিবল থাকে, অন্য কোনো কাজের সাথে যদি রেসপন্সিবল থাকে, তখন তাকে নন জেনেটিক আরএনএ বলবো। কেমন? তিনটা প্রকার আগে করে নিই, তারপরে ডিটেইলসে আলোচনা করছি একটা। ফার্স্ট আরএনএ, আরএনএ রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমের মধ্যে আরএনএ থাকে। কোন আরএনএ? আরএনএ। আবার বলছি, এটা কিন্তু বড় হাতের আর দেবা না, ছোট হাতের আর, সব ছোট হাতে দিতে হবে কিন্তু। এমআরএনএ অতি পরিচিত, আমাদের ছোটবেলা থেকে শুনে আসছি আমরা, মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ অতি পরিচিত আরএনএ, এটা আমাদের এমআরএনএ, ঠিক আছে? আর টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ, ঠিক আছে? ট্রান্সফার আরএনএ ও কি করে? অ্যামাইনো অ্যাসিডগুলোকে ট্রান্সফার করে, কি করে না করে ডিটেইলসে আমরা প্রত্যেকটা আলোচনা করব। আচ্ছা, একটু ক্লিয়ার না? জেনেটিক আরএনএ, নন জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএর মধ্যে তিনটা টাইপ, আরএনএ, এমআরএনএ আর টিআরএনএ। আমি এটা যদি একটু বলে রাখি, যদি পরীক্ষা কোশ্চেন করে যে আমাদের হিউম্যান বডি বা যে কোনো ইউক্যারিওটিক জীবেদের ক্ষেত্রে কোন আরএনএ সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এদের মধ্যে আবার বেশি ভাবে ব্যাপার আছে, তখন তোমাকে একটা ট্রিক দিয়ে দিচ্ছি, আরটিএম মনে থাকবে? আরটিএম মনে রাখবা। এই আরটিএম কি কিছু টার্ম আছে? বাইক টাইপ কিছু কেটিএম আছে না? আচ্ছা, ঠিক আছে, আরটিএম মনে রাখো। আরটিএম তার মানে কি তুমি বুঝে গেছো যে আর সবচেয়ে বেশি আছে, টি মিডিয়াম আছে, আর এমআরএনএ সবচেয়ে কম আছে। পার্সেন্টেজ হচ্ছে 80% হচ্ছে 80%, 80 বুঝতে পারছো? 80% হচ্ছে আরআরএনএ, 15% হচ্ছে টিআরএনএ, আর অনলি 5% হচ্ছে আমাদের এমআরএনএ, ঠিক আছে? আরটিএম, আরটিএম, আরটিএম মনে রাখবা, আরআরএনএ সবচেয়ে বেশি আছে, তারপরে টিআরএনএ আছে 15%, তারপরে 5% এমআরএনএ আছে, মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে? এই জায়গাটা একটু আমাদের নন জেনেটিক আরএনএ কথা বললাম। এবার এর মধ্যে মেইনলি আলোচনা করব, তিনটাই আলোচনা করব। ফার্স্ট আমি আলোচনা করছি এমআরএনএ নিয়ে, মেসেঞ্জার আরএনএ। ওকে, মেসেঞ্জার আরএনএ তার মানে একটা মেসেজ বহন করে নিয়ে যাবে। এইবার তোমাকে একটু কথা বলে রাখি, এই যে একটা ডিএনএ, এই ডিএনএ থেকে আমরা এই প্রসেসগুলো ডিটেইলস পড়ব। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেসটাকে কি বলে? রেপ্লিকেশন। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন বলে একটা প্রসেসের মাধ্যমে কি বানায়? আরএনএ বানায়, আরএনএ বানায়। কিন্তু ডিএনএ থেকে প্রথম যখন আরএনএ বানানো হয়, সেই আরএনএটাকে বলা হয় হচ্ছে হেটেরোজিনাস নিউক্লিয়ার আরএনএ, হেটেরোজিনাস নিউক্লিয়ার আরএনএ।
HNRNA হেটারোজিনাস নিউক্লিয়ার আরএনএ বলে এটাকে। ডিএনএ থেকে প্রথম যে আরএনএটা তৈরি হয় সেই আরএনএর নাম হচ্ছে হেটারোজিনাস নিউক্লিয়ার আরএনএ। অনেকে বলে কি যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়ে যায়, ডাইরেক্ট কোনোদিন এমআরএনএ তৈরি হয় না, এমআরএনএ বানাতে হয়। কেন? কারণ এর মধ্যে গল্প আছে। এর মধ্যে তোমার কি হয়, কিছু ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন এরকম করে ঢুকে থাকে। এরকম করে নিয়ম নিয়ে পরপর অনেক ইন্ট্রন পাশাপাশি থাকতে পারে। কিন্তু তোমাদের বোঝার বিষয় হচ্ছে এটা ডিএনএ তেও থাকে। ডিএনএ হচ্ছে ডিএনএর মধ্যে প্রচুর এরকম সিকোয়েন্স খুঁজে পাওয়া গেছে, যার মধ্যে এক্সনও আছে, ইন্ট্রনও আছে, এক্সনও আছে, ইন্ট্রনও আছে। এবার এর থেকে যে আরএনএটা তৈরি হবে তার মধ্যেও এক্সন, ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন ঢুকে যাবে। কিন্তু এমআরএনএ বানাতে গেলে তোমাকে কি করতে হবে, ইন্ট্রন বাদ দিতে হবে। এবার তুমি পরীক্ষা হলে ভুলে গেছো, এই কোনটা বাদ দিতে হবে, ইন্ট্রন না এক্সন, ইন্ট্রন এক্সন, এবার মাথা গোলাচ্ছি তোমার। তখন তুমি শুধু মনে রাখবা এক্সন এক্সপ্রেস করে, এক্সন এক্সপ্রেস করে মানে কোনো ক্যারেক্টার প্রকাশে সাহায্য করে। তার মানে কি, এর থেকে তো প্রোটিন বানাবো আমি পরবর্তী ক্ষেত্রে, আর ক্যারেক্টার প্রকাশে মেইন হেল্প করে কে, প্রোটিন। তাহলে কে থাকবে, ইন্ট্রন থাকবে না এক্সন থাকবে, এক্সন থাকবে। বোঝা গেল না? আমি কি বললাম, প্রথমে ডিএনএ থেকে আরএনএ বানালাম, ওর মধ্যে এক্সন ইন্ট্রন ঢুকে গেছে। এবার আমি বললাম কাকে কেটে বাদ দেবো আর কাকে রাখবো। আমি কি বললাম, এক্সন এক্সপ্রেস করে, কোন একটা ক্যারেক্টার এক্সপ্রেশনে হেল্প করে, এক্সপ্রেস করে। তার মানে কি, তুমি ইন্ট্রনকে কেটে 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 বাদ দিয়ে দাও, এক্সনগুলোকে রাখো, এক্সনগুলোকে রাখো, ইন্ট্রনকে কেটে বাদ দিয়ে দাও। কারণ কি, এই তো ক্যারেক্টার প্রকাশে সাহায্য করবে, এর থেকেই তো প্রোটিন তৈরি হবে, এর থেকে কি তৈরি হবে, প্রোটিন। এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে হেটারোজিনাস নিউক্লিয়ার আরএনএ, এর থেকে এক্সন ইন্ট্রন ঢুকে আছে। এইবার তুমি কি করলাম, ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। স্প্লাইসিং, এটাকে বলা হয় স্প্লাইসিং, স্প্লাইসিং মেকানিজম আছে, ঠিক আছে। স্প্লাইস ওপরে তো বাদ দিয়ে দিলাম, স্প্লাইসিও জোক দিয়ে স্প্লাইসিং করে, স্প্লাইসিং করে বাদ দিলাম। থাকলো কে, অনলি এক্সন, এক্সন এক্সপ্রেস করে। মনে থাকবে কি থাকবে না? তার মানে ইন্ট্রন কেটে বাদ চলে যাবে। তোমাকে এটা একটা গল্প বলি। ধরো তুমি টিভিতে বসে সিনেমা দেখছো, টিভিতে বসে সিনেমা দেখছো, টিভিতে তো বাড়িতে বসে। এবার দেখবে একটা সিনেমা, অ্যাকচুয়ালি সিনেমাটা হচ্ছে 2 ঘন্টা 40 মিনিটের সিনেমা, কিন্তু সিনেমাটা হয়ে যাচ্ছে 3.5 ঘন্টা 4 ঘন্টা। কেন? মাঝখানে অ্যাড ঢুকে আছে, ঠিক না? যখন তুমি বাড়িতে বসে টিভি দেখছো, সিনেমা হলের ব্যাপার না, মাঝখানে অ্যাড ঢুকে আছে, প্রচুর অ্যাড দিচ্ছে, এই অ্যাড দিচ্ছে, এই অ্যাড দিচ্ছে, এই অ্যাড দিচ্ছে। এইবার ধরো তুমি একটা সিনেমা দেখলাম প্রথম দিন রাতে, এবার তুমি পরের দিন স্কুলে গেছো, স্কুলে গিয়ে এবার তোমার বন্ধুরা জিজ্ঞেস করছে, ভাই এটা দেখেছিস? হ্যাঁ সিনেমাটা দেখেছি। কখনো বলো ভাই কি ঘটনা হলো বলতো, তুমি কি করবা? তুমি নিশ্চয়ই এরকম বলবা না যে সিনেমাটা এখানে শুরু হলো, তারপরে এই যে হরলিক্সের অ্যাড দিল, তারপরে ফ্যানলাভের অ্যাড দিল, তারপরে বলবা কি? নিশ্চয়ই বলবা না। তুমি কি বলবা? তুমি শুধু সিনেমার গল্পটাই বলবা, তাই করবা কি করবা না। তো একদম এই ঘটনাটা এর ক্ষেত্রে প্রযোজ্য। তো এর মধ্যে এই ইন্ট্রনগুলো হচ্ছে অ্যাডিং সিকোয়েন্সগুলো, ওগুলো হচ্ছে অ্যাড দিচ্ছে, এটা হরলিক্সের অ্যাড, এটা ফ্যানলাভের অ্যাড, এটা হয়তো বাইকের অ্যাড, এরকম। আমি ওগুলো কি বলবো? নিশ্চয়ই বলবো না। আমি মেইন কাহিনীটা বলবো। মেইন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমার এক্সন। তো আমি এক্সনগুলোকেই অনলি রাখবো, ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। তোমাকে তো বলাতে পারে, মনে হতে পারে ইন্ট্রন তার মানে ইন আছে থাকবে, নো, ওইভাবে মনে রাখতে হবে না। আমি যেটা বললাম ওটাই মনে রাখবো। এক্সন ক্যারেক্টার এক্সপ্রেস করবে, কোনো ক্যারেক্টার এক্সপ্রেশনে হেল্প করবে, দ্যাট ইজ এক্সন থাকবে, ইন্ট্রন বাদ চলে যাবে। মনে থাকবে কি থাকবে না? ভুলবা না কিন্তু কোনোদিন, এটা কিন্তু মনে রাখতেই হবে। আর এরপর আলটিমেটলি কাটিং করার পর, স্লাইসিং করার পর আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, ধরো প্রথমে স্লাইসিং করলাম, এরকম স্লাইসিং করে এর মধ্যে কি থাকবে, অনলি এক্সন। তারপরে এইবার দেখো, ও ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় নরমালি নিউক্লিয়াসে, কিন্তু প্রোটিন তৈরি করতে হয় কোথায়? সাইটোপ্লাজমে। এটা একটু জেনে রাখো, সাইটোপ্লাজমে এসে প্রোটিন বানাতে হয়, কারণ রাইবোসোম সাইটোপ্লাজমে থাকে। এইবার তোমাকে মনে রাখতে হবে, ওকে যদি বাইরে আসতে হয়, নিউক্লিয়াস থেকে বাইরে আসতে হয়, তখন ও ভয় পাচ্ছে যে আমাকে যে কেউ কিন্তু কাটিং করে দিতে পারে। তখন ওর ভয় কাটানোর জন্য ওকে কি করা হলো? ওকে বললো, ভাই তুমি একটা ক্যাপ দান করলাম, একটা ক্যাপ লাগানো হয়, এটাকে বলা হয় 7-মিথাইল গুয়ানোসিন ক্যাপ। 7-মিথাইল গুয়ানোসিন ক্যাপ কোন প্রান্তে থাকে? 5 প্রাইম প্রান্তে। তুমি শুধু মনে রাখবা 5 প্রাইম ক্যাপ, আর কিছু না মনে রাখলেও চলবে, তুমি শুধু 5 প্রাইম ক্যাপ মনে রাখবে, ঠিক আছে?
সেভেন মেথাল বলছি ক্যাপ কোন প্রান্তে থাকে 5 প্রাইম প্রান্তে আর এই প্রান্তে বলা হলো এখানে একটা পলি এ টেল কি বললাম পলি এ এই তুমি বলো পলি মানে কি অসংখ্য এ মানে কি অ্যাডেনিন তার মানে এখানে অ্যাডেনিন 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 করে অসংখ্য অ্যাডেনিন আছে এরকম অ্যাডেনিন 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 এরকম অসংখ্য অ্যাডেনিন আছে এরকম একটা লেজ লাগিয়ে দিলাম একটা ক্যাপ লাগিয়ে দিলাম একটা লেজ লাগিয়ে দিলাম এই দুটোকে যখন লাগিয়ে দিলাম এইবার আমার কমপ্লিট এমআরএনএ ডেভেলপমেন্ট হলো এইটাকে আমি কি বলবো একটা কমপ্লিট এমআরএনএ এইবার তৈরি হলো আমার বুঝতে পারলাম না এইবার তৈরি হলো আমার এমআরএনএ এইবার আমার এমআরএনএ তৈরি হলো আর আগে কি ছিল হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ এইচএনআরএনএ তার থেকে স্প্লাইসিং করতে হয়েছে ক্যাপিং করতে হয়েছে টেইলিং করতে হয়েছে তারপরে আরো অনেক প্রসেস আছে গাইড আরএনএ এডিটিং করতে হয় এডিটিং করা হয় কত ডিটেইলস আর দিয়ে লাভ নেই পরে এগুলো মেডিকেল সায়েন্সে প্রচুর পড়াশোনা করতে হবে কিন্তু আমরা আপাতত একটু জেনে রাখি ঠিক আছে এটাকে একটু এইবার আমরা আলোচনা করব এমআরএনএ এর গঠন একটা এমআরএনএ কেমন হয় কমপ্লিট একটা এমআরএনএ কে দেখার চেষ্টা করছি খুব সিম্পলি বোঝার চেষ্টা করছি আমি এই এটা একটা এমআরএনএ ধরো তুমি ভেবো না এটা ডিএনএ আমি জাস্ট একটু মোটা করে দেখাচ্ছি বুঝতে সুবিধা হবে এটা একটাই তন্ত্রী এই প্রান্তে এটা কি থাকবে 5 প্রাইম ক্যাপ থাকলে থাকবে আমি আগেই বললাম এই প্রান্তে একটা ক্যাপ লাগানো থাকবে ও ভয় পাচ্ছে বাইরে আসতে এই প্রান্তে থাকবে 5 প্রাইম ক্যাপ তারপরে একটা জোন থাকে এই জোনটাকে বলা হয় NC1 নন কোডিং রিজিয়ন 1 নন কোডিং মানে কি কোড করা যাবে না এর থেকে কোনো কোডিং বানানো যাবে না এটা হচ্ছে নন কোডিং রিজিয়ন 1 তারপরে এই জায়গাটুকু খুবই ভাইটাল জায়গা আমাদের এই জায়গাটার নাম হচ্ছে কোডিং অঞ্চল এই জায়গাটার নাম কি কোডিং অঞ্চল কোডিং জোন ঠিক আছে এই জায়গা থেকে প্রোটিন তৈরি করা যাবে তারপরে একটা জোন আছে NC2 এখানে যেমন কি বলেছিলাম NC1 এখানে কি বললাম NC2 NC1 এটা হচ্ছে NC2 এটাও কোড করা যাবে না তারপরে একটা জোন থাকবে পলি এ টেল আমরা আগেই বললাম এ বিশিষ্ট এটাকে আমরা বলি পলি এ টেল আর এটা কি বলি 5 প্রাইম यस দেখো এই জায়গাটা ক্লিয়ার হলো কি হলো না এই প্রান্তটার নাম হচ্ছে 3 প্রাইম আর এই প্রান্তটার নাম হচ্ছে 5 প্রাইম খুব সিম্পলি বোঝার চেষ্টা করো কিছু নেই একটা স্ট্রাকচার এমআরএনএ কমপ্লিট এমআরএনএ স্ট্রাকচার স্টাডি করছি আমরা সেখানে গিয়ে দেখতে পাচ্ছি যে এর 5 প্রাইম প্রান্তে পরীক্ষার সময় জিজ্ঞেস করবে কোন প্রান্তে ক্যাপ লাগানো থাকবে 5 প্রাইম প্রান্তে ক্যাপ লাগানো থাকবে টেল কোন প্রান্তে লাগানো থাকবে 3 প্রাইম প্রান্তে টেল লাগানো থাকবে তারপরে জোনটার নাম কি নন কোডিং রিজিয়ন 1 মানে নন কোডিং অঞ্চল ও কোনো কোড করবে না তারপরে জোনটার নাম কি কোডিং মানে এখান থেকে কমপ্লিট কোডিং পাওয়া যাবে তারপরে জোনটার নাম কি NC2 মানে নন কোডিং 2 তার এখানেও কোড করা যাবে না কিন্তু আর তারপরে পলিএ টেল এইটা হচ্ছে একটা এমআরএনএ স্ট্রাকচার এইবার একটা জিনিস মনে রাখতে হবে এর ইনিশিয়েশন সিকোয়েন্স ইনিশিয়েশন কোডন বলে একটা কনসেপ্ট আছে কোডনটা আমি পরে আলোচনা করব আপাতত মনে রেখে দাও তিনটা বেস মিলে তিনটা বেস মানে এর মধ্যে তো নিউক্লিওটাইড আছে তো আরএনএ তো নিউক্লিওটাইড থাকে নাকি আরএনএ এর মধ্যে নিউক্লিওটাইড আছে AUG এটাকে বলা হয় ইনিশিয়েশন কোডন ইনিশিয়েশন মানে শুরু প্রারম্ভিক ইনিশিয়েশন কোডন কি বলবো প্রারম্ভিক কোডন বা সূচনাকারী কোডন যদি বলে সূচনাকারী কোডন কি হবে সব সময় মনে রাখবা সূচনাকারী কোডন হবে আর এই আগ মনে রেখে দেবা আমরা কি কোন এক শুভ কাজ করার আগে কি করি আগুন জ্বালিয়ে কাজটা করি তো মনে রাখবা হিন্দিতে আগুনকে আমরা কি বলি আগ ঠিক আছে তো সূচনাকারী কোডন সব সময় হবে আগ তারপরে ধরো আছে GGC CCG যা খুশি আছে এরকম চলছে এরকম থাকতে পারে সব সময় তোমাকে মনে রাখতে হবে তিনটা বেস মিলে একটা কোডন হয় কোডন সম্বন্ধে আরো ডিটেইলস পরে আলোচনা করব
শুধু আপাতত মনে রাখো একটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিড, একটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? একটা অ্যামাইনো অ্যাসিডের রেসপন্সিবল থাকে। আর এমআরএনএর কাজ কি? প্রোটিন বানানো। এমআরএনএর কাজ কি? প্রোটিন বানানো। তো সুতরাং এর থেকে একটা অ্যামাইনো অ্যাসিড আসবে, এর থেকে একটা অ্যামাইনো অ্যাসিড, এর থেকে অ্যামাইনো অ্যাসিড। এইবার এরকম করে চলতে 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 সারাদিন ধরে কি আমি প্রোটিন বানাবো? নিশ্চয়ই না। এবার চলতে 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 একটা সময় এরকম একটা জায়গা আসবে, নন কোডিং রিজেন্টুর কাছে যখন পৌঁছে যাবো, এই জায়গাতে এমন একটা জায়গা পাবো যে জায়গাতে 3টা স্টপ কোডন পাওয়া যাবে। 3টা স্টপ কোডন, 3টার মধ্যে তুমি বলো 3টাই থাকবে? নো, যে কোনো একজন থাকবে। 3 জনের নাম কি? আমি আগেও আলোচনা করেছিলাম, 11এও বলেছিলাম। ওয়াং, ওয়াং, ওয়া আর উগা। এইভাবে মনে রাখবা, না হলে কিন্তু পরীক্ষায় ভুলে যাবে। কিন্তু ওয়াক, ওয়া, উগা, ওয়াক, ওয়া, উগা, ওয়াক, ওয়া, উগা। এই 3 জনের একটা নাম আছে। অ্যাম্বার, ওখরে, ওপাল। অ্যাম্বার, ওখরে, এর নাম কি? অ্যাম্বার। এর নাম কি? ওখরে। এর নাম কি? ওপাল। এই 3 জনের নাম। এর জন্য আমি তোমাকে সিকোয়েন্স ওয়াইজ মুখস্থ করতে বললাম, না হলে তুমি পরীক্ষা হলে ভুলে যাবে কোনটার নাম ওপাল, কোনটার নাম ওখরে, পরীক্ষা হলে ভুলে যাবে। এর জন্য তুমি মনে রাখো ওয়াক, ওয়া, উগা, ওয়াক, ওয়া, উগা, ওয়াক, ওয়া, উগা। এই 3টা হচ্ছে এখানে স্টপ কোডন। এটাকে বলে ননসেন্স কোডন। এই একটা কথা বলে রাখি, এই 3 জনের মধ্যে যে কোনো একজন যদি এখানে চলে আসে, বাই চান্স দেখা এখানে চলে আসে ওয়ান, সঙ্গে সঙ্গে ওখানে প্রোটিন তৈরি স্টপ হয়ে যাবে। ওখানে প্রোটিন তৈরি থেমে যাবে, আর প্রোটিন তৈরি তুমি এগোতে পারবা না। তারপরে তো নন কোডিং রিজন আছে আমাদের, তারপর পলিএটেড। এই কনসেপ্টটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। আমি কি কি বললাম? কিছুই বললাম না। আমি বললাম এখানে একটা 5 প্রাইম ক্যাপ আছে, এখানে একটা NC1 রিজন আছে, এখানে কোডিং রিজন আছে। কোডিং অঞ্চলটা শুরু হবে সবসময় আঁক দিয়ে, শুভ কাজ করার আগে একজন আগুন জ্বালাবে আঁক, তারপরে চলবে 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 চলতে 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 এক জায়গায় শেষ ঘোষণা হবে, সমাপ্তি ঘোষণা হবে। এই জায়গায় 3 জনের মধ্যে যে কোনো একজন থাকে। 3টার নাম আমি কি বললাম? ওয়াক, ওয়া, উগা, ওয়াক, ওয়া, উগা, অ্যাম্বার, ওখরে, ওপাল। যে কোনো একজন আছে। আমি লিখলাম ওয়াক, তুমি বলো ওয়াকে থাকতে হবে, কোনো নিয়ম নেই। আমি উগাকে রাখো, ওয়াকে রাখো, যাকে খুশি রাখো। ওখানে মানে এরা হচ্ছে ননসেন্স কোডন। এদেরকে কোড করার মতো কোনো অ্যামাইনো অ্যাসিড দুনিয়াতে আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। ঠিক আছে? ঠিক আছে? তো এখন রিসেন্ট গবেষণা প্রচুর এগোচ্ছে। এখন এই ওপাল, এই ওপালটা নিয়ে আবার গবেষণা হচ্ছে যে ওকে কোড করতে পারে। ঠিক আছে? তো সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। আপাতত এই 3টে স্টপ কোডন আছে। এই 3টে স্টপ কোডন আছে। এই 3টে স্টপ কোডন একজন আসলে ওখানে প্রোটিন তৈরি আমাকে থামিয়ে দিতে হবে। ঠিক আছে? সেটা মনে করো। হচ্ছে আরএনএ, রাইবোসোমাল আরএনএ, রাইবোসোমাল আরএনএ। এই সঙ্গে সঙ্গে আরএনএ সম্বন্ধে জানতে গেলে আগে আমাকে রাইবোসোমের কথা বলতে হবে। রাইবোসোম হচ্ছে এরকম স্ট্রাকচার, ছোটবেলা থেকে পড়ে আসছি। আগের যুগে ওল্ড ফোন ব্যবহার করতাম, এই ফোন যেভাবে একটা ঘোরাতো, একটা থাকতো আর রিসিভার দিতাম। এবার আমরা ওর সাথে আমাকে তুলনা করে রাইবোসোমকে সামিনিনটাকে বলেছি ওটা রিসিভারটা, আর যেটা ডায়াল করে সেটা হচ্ছে এটা। এটা জাস্ট বোঝানোর জন্য, আর কিছু না। ঠিক আছে? তো রাইবোসোম সম্বন্ধে কাজ করেছিলেন হচ্ছে বিজ্ঞানী ভেদবার্গ। ভেদবার্গের নাম শুনেছেন না? হ্যাঁ, ভেদবার্গের বানানের আগে এস কথাটা আছে, উচ্চারণ হয় না, ওটা সাইলেন্স আছে, তাহলে কিন্তু উচ্চারণটা যেহেতু এস সম্মানার্থে, এর জন্য রাইবোসোম সবসময় এইরকম এস কথাটা ব্যবহার করে। 70S একটা পয়েন্ট, আর একটা হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট হিসেবে আমরা এটা রিপ্রেজেন্ট করা হয়। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট মানে অদক্ষেপণ গুণাঙ্ক বের করা হয়। কি পরিমাণে মানে রাইবোসোমটা তৃতীয় সেন্ট্রিফিউজ করবে। এবার ইউক্যারিওটিক সেল হলে 70S হবে, ইউক্যারিওটিক সেল হলে 80S হবে। এটা তোমাকে বুঝতে হবে। প্রোক্যারিওটিক সেল হলে 70S হবে, কম। ইউক্যারিওটিক সেল হলে 80S হবে। এই বলো তো, এইবার 70S রাইবোসোমের মধ্যে আবার দুটো সাবইউনিট পাওয়া গেছে। 30 প্লাস 50। একটার নাম হচ্ছে 30S, একটার নাম হচ্ছে 50S। এবার তোর মনে হচ্ছে যোগ করলে তো 80 হচ্ছে, হঠাৎ করে 70 হয়ে গেল কেন? এটা তৃতীয় পড়ার গুণাঙ্ক বের করেছে, এই যে ধরো আলাদা, এটাকে তৃতীয় পড়ার গুণাঙ্ক বের করেছি, এটাকে তৃতীয় পড়ার গুণাঙ্ক বের করেছি, কিন্তু দুটোকে যখন অ্যাটাচ করে আমি তৃতীয় পড়ার গুণাঙ্ক বের করছি তখন মানটা
কম আছে, ঠিক আছে। আর তাহলে এটাকে আমি কি লিখবো, 30s প্লাস 80s 50s Oh, 50s টোটালি আর 80s কে ইউক্যারিওটিক, এটা প্রোক্যারিওটিক, এটা ইউক্যারিওটিক, এর মধ্যে কি কি পাবো, 40 60, বুঝা গেল। এইবার তুমি খুব সিম্পলি বোঝার চেষ্টা করো, আমি এটা সিম্পলি বলেছি মনে রাখার টেকনিক। এইবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন করেছে যে এই 7 প্রোক্যারিওটিক টাইপ অফ রাইবোসোম আছে, তার মধ্যে কি কি আরএনএ আছে। অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে কি, আমি আগেই বললাম রাইবোসোমাল আরএনএ, রাইবোসোমাল আরএনএ মানে আরএনএ। এইবার তোমার এর মধ্যে আরএনএ আছে, এর মধ্যে আরএনএ আছে, এর মধ্যে আরএনএ আছে। রাইবোসোমের বডিতে কিচ্ছু নেই, শুধু প্রোটিন আছে, খোলকটা হচ্ছে প্রোটিন মানে প্রোটিন, আর ওর ভেতরে আরএনএ আছে, এইটুকুই আছে। এটা হচ্ছে রাইবোসোম। যদি কখনো পরীক্ষায় কোশ্চেন করে পর্দাবিহীন একটি কোষাঙ্গের নাম বলো, রাইবোসোম। রাইবোসোমের কোনো পর্দা নেই, পর্দাবিহীন কোষাঙ্গাণু আসে পরীক্ষায়, নিজেও দেয় পর্দাবিহীন কোষাঙ্গাণু, রাইবোসোম। এবার তোমাকে খালি মনে রাখতে হবে যে এর মধ্যে কি কি আরএনএ আছে। এই এনওআর বলে একটা অঞ্চলের নাম শুনেছি আমরা, নিউক্লিওলার অর্গানাইজেশন, নিউক্লিওলার অর্গানাইজেশন, একটা স্পেসিফিক জোন থেকে এই আরএনএ তৈরির জন্য লাইসিন গুলো থাকে, ঠিক আছে। নিউক্লিওলাস থেকে এই আরএনএ তৈরি হয়ে আসে। এইবার তোমাকে শুধু মনে রাখতে হবে যে এর মধ্যে কি কি আরএনএ আছে। আমি একটা সহজ টেকনিক বলছি, এই তুমি শুধু মনে রাখবা, প্রথম এটা খালি মুখস্থ করবে। 50s এর মধ্যে কি কি আরএনএ আছে, 23 আর 5। কি বললাম, এই আমি কি বললাম, 70s কে দুটো ভাগে ভাগ করলাম, 30 50। এবার 50s এর মধ্যে কি কি আরএনএ আছে, 23s আর 5s, 23s 5s হলো। এইবার আমি বললাম কি, এই 23 আর 5 কত যোগ করলে, 28 হ্যাঁ 28, 28, তার মানে এর মধ্যে 28s আরএনএ আছে, 5s আরএনএ তো আছেই, আর 5.8s আরএনএটা এক্সট্রা আছে। এটা এইভাবে মনে রাখতে হবে, কিছু করার নেই, নাহলে পরীক্ষা ভুলে যাবে। প্রথমে আমি খালি একটা মুখস্থ করব, 50s এর মধ্যে কি কি আরএনএ আছে, 23s 5s, 23s আর 5s। এবার 23 আর 5 যোগ করলে কত হয়, 28। তাহলে ইউক্যারিওটিকের মধ্যে 28, 5 তো আছেই, 5.8 এক্সট্রা। আর ছোট কোনটা বড় কোনটা, উপরেরটা ছোট, তাহলে এর মধ্যে 16s, এর মধ্যে 18s, ব্যাস ওরা শেষ। আমার এগুলো সব আরএনএ, সব আরএনএ আছে এর মধ্যে, সব আরএনএ আছে। এই কটা আরএনএ আমার সিলেবাসে মেনশন করা আছে। মানে 23 আর 5 কত, 28, এখানে 28 আছে, 5 তো আছেই, 5.8 এক্সট্রা হয়ে গেল। ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক দুটোই একসাথে করে দিলাম। আর এটা যেহেতু ছোট সাব ইউনিট, এটা হচ্ছে ইউক্যারিওটিকের ছোট, এটা হচ্ছে প্রোক্যারিওটিকের ছোট। এবার এর মধ্যে 16s, এর মধ্যে 18s আরএনএ, এই কটা আরএনএ আমরা এই আরএনএ সম্বন্ধে আমরা স্টাডি করব। এই আরএনএ গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, প্রোটিন তৈরির সময় আমরা বুঝে যাব যে কি করে আরএনএ গুরুত্বপূর্ণ কাজ করে। আর রাইবোসোম তৈরিতে তো আরএনএ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর জন্য নাম কি, রাইবোসোমাল আরএনএ। কি নাম, রাইবোসোমাল আরএনএ। আচ্ছা কথা বলো, রাইবোসোমাল আরএনএ, টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, ঠিক আছে। টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। এইবার তোমাকে মনে রাখতে হবে এই টিআরএনএ ট্রান্সফার করবে, কি ট্রান্সফার করবে, অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করবে। তার প্রসেস আমি দেখব। আর অনেক সময় আমরা একে বলা হয় টিআরএনএ ক্লোভার লিপ মডেল বা সেকেন্ডারি স্ট্রাকচার অফ আরএনএ, সেকেন্ডারি স্ট্রাকচার অফ আরএনএ বা ক্লোভার লিপ মডেল বলে। কেন, এই নরমালি আরএনএ কি একদম ঠিক, কিন্তু এই ক্ষেত্রে আরএনএটা না একটু নিজের মধ্যে প্যাচ খেলেছে, কেমন হয়ে গেছে, বেসিক স্ট্রাকচার আনার চেষ্টা করছি, এই রকম হয়ে গেছে। মানে কি, এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। এই তুমি বলো, এই আরএনএটাকে যদি তুমি এরকম টান মেরে খুলে দাও, একদম ঠিক হয়ে যাবে। কিন্তু জায়গায় জায়গায় কি হয়েছে, নিজেদের মধ্যে কমপ্লিমেন্টারি পেয়ে গেছে, মানে পরিপূরক পেয়ে গেছে। এখানে হয়তো এ আছে, এখানে ইউ আছে, এখানে জি আছে, সি আছে, এরকম করে জুড়ে গেছে। আর এই জায়গাগুলো তো জোরেনি কেন, এই জায়গাগুলো জোরেনি তার কারণ হচ্ছে কমপ্লিমেন্টারি
কমপ্লিমেন্টারি পাইনি, ওখানে ফুলে আছে। এর জন্য আমরা অনেক সময় স্টেম লুপ মডেলও বলি। স্টেম লুপ, এখানে স্টেম, এই জায়গা হলো স্টেম আর এই জায়গা হলো লুপ, স্টেম লুপ মডেল। ঠিক আছে, এইবার খুব সিম্পলি এই জায়গাটাকে খালি দেখে নিলেই আমাদের পড়া হয়ে যাবে যে এইটা কার গঠন, অবশ্যই ক্লিয়ারেনের গঠন। এবার শুধু তোমাকে মনে রাখতে হবে যে 3 প্রাইম প্রান্তে এই জায়গায় একটা সাইট থাকে, এটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল বাইন্ডিং সাইট। কি বললাম? অ্যামাইনো অ্যাসাইল বাইন্ডিং সাইট। আমার এরকম হাতটা, একটা হাত উঁচুতে আছে, একটা হাত নিচুতে আছে। এবার উপর থেকে ধরো অ্যামাইনো অ্যাসিড পড়ছে, কোন হাতে আগে পড়বে? এই হাতে পড়বে। তার মানে যে হাতটা উঁচুতে আছে সেই হাতে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, অ্যামাইনো অ্যাসিড ওখানে যুক্ত হবে। এর জন্য এটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল বাইন্ডিং সাইট। ঠিক আছে, এই জায়গায় একটা বিশেষ সিকোয়েন্স পাওয়া যায়, এটা শুধু মনে রেখে দিবা এসিসি। ঠিক আছে, এসিসি উপর থেকে এসিসি বা এটাকে সিসিও বলে অনেকে, এসিসি বলে একটা বিশেষ সিকোয়েন্স পাওয়া গেছে। তাই বলো তো এটা কি জিনিস? এটা খুললেই তো আরে নেই, খুললেই তো আরে নেই। এইবার এই লুপগুলো সম্বন্ধে একটু জানতে হবে। এই লুপটার নাম হচ্ছে DHU লুপ, ডাই হাইড্রোইউরিডিন লুপ। এই লুপগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে। ডাই হাইড্রোইউরিডিন লুপ। এই লুপটার নাম হচ্ছে ভ্যারিয়েবল লুপ, ভ্যারিয়েবল লুপ এটা চড়া। আর এই লুপটার নাম হচ্ছে টি সাইসি লুপ, টি সাইসি লুপ। সবাই বলছি এগুলো। এটার নাম হচ্ছে অ্যান্টি কোডন লুপ, অ্যান্টি কোডন লুপ। আর এই জায়গাটা 3 প্রাইম প্রান্তে অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট। এই ভালো করে জায়গাটাকে বোঝার চেষ্টা করো, খুব সোজা জিনিস। এটা একটা টিআরএনএ, ওর কাজই হচ্ছে ট্রান্সফার করে। কি ট্রান্সফার করে? অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে। ঠিক আছে, পরে আমরা এর চার্জিং কি করে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় ডিটেইলসে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। কিন্তু এখন তোমাকে গঠনটা একটু ভালো করে জেনে নিতে হবে। এই প্রান্তটা যদি বলে অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট কোন প্রান্তে আছে? 3 প্রাইম প্রান্তে আছে। 3 প্রাইম প্রান্তে 2 করে আছে, 5 প্রাইম প্রান্ত কথা বলে। এইবার এটা জায়গায় জায়গায় লুপ হয়ে গেছে। এই লুপটার নাম ডাইহাইড্রোইউরিডিন। ডাইহাইড্রোইউরিডিন বলে এক্সেপশনাল বেস আছে বলে এর নাম হলো এরকম হচ্ছে। ডাইহাইড্রোইউরিডিন বলে বেস আছে, এই জায়গায় DHU। এই লুপটা ভেরিয়েবল লুপ, এটা চেঞ্জেবল। এই লুপটা হচ্ছে টি সাইসি লুপ। টি দেখো, এবার এটা চালাকি করে কোশ্চেন থ্রো করে বলে কি এমন একটা আরএনএর নাম বলো যেখানে থাইমিন আছে। নরমালি তো আরএনএ থাইমিন থাকে কি? কি থাকে? ইউরাসিল, সরি ইউরাসিল থাকে। কিন্তু এই ক্ষেত্রে দেখো এক্সেপশনাল, এই এক্সেপশনাল বেস হচ্ছে রাইবোথাইমিন। কি নাম? রাইবোথাইমিন এক্সেপশনাল বেস। পরীক্ষায় কোশ্চেন থ্রো করে এই বলো তো এমন টিআরএনএ, এমন আরএনএর নাম বলো যেখানে টি আছে, এক্সেপশনাল হোক কিন্তু তোমাকে বলা হবে টি সাইসি লুপ। আর সাই মানে হচ্ছে সিউডো ইউরিডিন। এই এর নাম হচ্ছে ডাইহাইড্রোইউরিডিন, ডাইহাইড্রোইউরিডিন। নাম মুখস্থ করে নেবে আপনি। ডাইহাইড্রোইউরিডিন এর নাম হচ্ছে, টির নাম হচ্ছে রাইবোথাইমিন, আর সাইয়ের নাম হচ্ছে সিউডো ইউরিডিন, সিউডো ইউরিডিন। আর সি তো নরমাল সি হলো সেটা কি সাইটোসিন? সাইটোসিন, নরমাল সাইটোসিন। টি সাইসি লুপ, টি সাইসি লুপ, DHU লুপ, অনেকে এখানে DH2 লুপও বলে, কোনো সমস্যা নেই। ভ্যারিয়েবল লুপ, টি সাইসি লুপ। আর এই জায়গাটা একটু খুব ভাইটাল জায়গা আছে। এই লুপটার নাম হচ্ছে অ্যান্টিকোডন লুপ, অ্যান্টিকোডন লুপ। কি হবে? এই শোনো, এমআরএনএ কথা আমি জানি। এমআরএনএতে কি থাকে? কিছুক্ষণ আগে বললাম কোডন থাকে। কোডন মানে কি? এই 3টা বেস পেলে কোডন। এইবার কোডনের বিপরীত কি? অ্যান্টিকোডন। কোডনের বিপরীত কি? অ্যান্টিকোডন। এইবার তুমি বলো তো এখানে AUG আছে, তাহলে এখানে কি কি বেস পাওয়া যাবে? GUF। জি কোথা থেকে আসছে? এর অপোজিটে ইউ থাকে। অপোজিট কমপ্লিমেন্টারি কল্পনা করো। এর অপোজিটে কি থাকবে? ইউ। ইউ এর অপোজিটে কি থাকবে? এ। বুঝতে পারছেন না নাকি? আমি কি বললাম? আমি মুখস্থ করতে বলেছি, আমি এটিজিসি। শুধু আরএনএ ক্ষেত্রে AUGC। তাহলে এ থাকলে কি থাকবে? ইউ থাকলে কি থাকবে? এ। জি থাকলে কি থাকবে? সি। তার মানে অ্যান্টিকোডন লুপে ইউএসসি থাকে। এই জন্য রিঅ্যাকশনটা হয়।
যেখানে কোডন থাকে তার বিপরীতে অ্যান্টিকোডন এসে জোরে বসে। কিভাবে জোরে না গেলে ডিটেলসে পরে আলোচনা করব। ইউএসসি আচ্ছা এটা কি করব